बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। आजकेर एनडिএফের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আমাদের এনডিএফের প্রধান উপদেষ্টা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের অত্যন্ত আপনজন, যিনি বহুবার এই সংসদে বক্তব্য রেখেছেন। আমাদের মহাজনের অত্যন্ত আদর্শবান এবং ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন, উদ্দীপনা দেন। তিনি এসেছেন, সেজন্য আমি তাকে গভীর কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমাদের জোটের শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং আমাদের জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার ইসলাম মাহমুদ মঞ্জু ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনি আজও এসেছেন। আমাদের সামনের সারিতে আমার প্রিয় নেতৃবৃন্দ, পিছনের সারিতে এবং থার্ড রোতে সবাই আমার সহকর্মী এবং আমাদের এনডিএফের সামনে যারা বসা আছেন প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজকের আমাদের এই আয়োজন। এটা একটি অনাড়ম্বর অনুষ্ঠান। 5 বছর পরে এই ধরনের একটি যাদের বিবেক পরিচয়ের জন্য, স্বীকৃতির জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে থাকি, আমরা জাতীয় পার্টি এবং আপনারাও এই নির্বাচনমুখী মানুষগুলো এখানে বসে আছেন। আমি আমাদের জাতীয় পার্টি বা এনডিএফের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাদর অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একযোগে চলব, একসাথে থাকব এবং ক্যান্ডিডেট আপাতত যে ঘোষণাগুলো হবে তারপরেও বহু জোট আমাদের সাথে যোগাযোগ করছেন, সেগুলোর বিষয়ে বক্তব্য আপনারা শুনবেন। আমাদের মিলন সাহেব শুরুতেই তিনি বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। অনেকগুলো কথা তিনি বলেছেন এবং আমাদের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ ভাইও উল্লেখযোগ্য কথাগুলো বলে গেছে। একই কথা বারবার বলার সুযোগ নেব না। আমি এখানে একটি স্মৃতিচারণ করতে চাই যে আমি একসময় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলে ছিলাম। 1979 সনে আমি বিএনপি থেকে নির্বাচন করেছিলাম শহীদ জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি যে আগামী 25 তারিখে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া সাহেব আসতেছেন। তাকে আমরা এনডিএফের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার বাবা তিনি একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে বহুদলীয় গণতন্ত্রের পথে তিনি যাত্রা শুরু করেছিলেন। তিনি আরও অনেকগুলো সংস্কার করেছেন তার সততা দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে। সে কথা আজও মনে পড়ে। তার সন্তানের কাছ থেকেও আমরা সেটা আশা করি যে তিনি তার বাবার পথ অনুসরণ করেন এবং এদেশের মানুষের যে প্রত্যাশা তিনি পূরণ করতে আন্তরিকভাবে চেষ্টা করেন। কিন্তু আমরা গত দিনগুলোতে আমরা দেখছি, যেটা ফিরোজ ভাই এখানে উল্লেখ করেছেন, ডেইলি স্টার, প্রথম আলো নুরুল কবিরের মতো লোককে যেভাবে অপমান, যেভাবে তাকে হ্যস্ত করেছেন এবং তার জীবননাশেরই চেষ্টা করেছেন, তারা হইল জাতির বিবেক। আমি রাত্রে জেগেছিলাম এবং আমরা যারা এখানে বসা আছি আমরা সারা রাত্র এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি টেলিভিশনে। অত্যন্ত বেদনাদায়ক। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বললেন একটি সুষ্ঠু নির্বাচন হবে আনন্দ ঘন পরিবেশে।
আমার কাছেও মনে হয় কথা বলা সহজ, কাজটা করা কঠিন। তিনি এই দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই উদাহরণ রাখতে পারেন না। আমাদের দেশের মানুষের প্রত্যাশা ছিল একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি আমাদেরকেও জয় করবেন এবং তিনি রাজনীতিতে কখনো এইভাবে ছিলেন না, সকল মানুষের মাঝে থাকবেন। কিন্তু এই গত কয়েক মাস ধরে যা দেখছি, তিনি পিছনের শক্তি প্রয়োগ করে কিছু কিছু লোককে, কিছু কিছু দলকে যেভাবে সাহায্য করছেন, তাতে তো লেভেল প্লেইং ফিল্ড তো এখনো হলো না। আমরা আশা করছিলাম যে তিনি একটা ভালো নির্বাচন দিতে পারবেন, তারপরে তিনি যখন চলে যাবেন আমরা সবাই তাকে শ্রদ্ধার সাথে মনে রাখব। আমি এই ব্যাপারে সন্দিহান, তিনি পারবেন কি না এ ব্যাপারে এখনো বলা কঠিন। তিনিও একটা কঠিন পরীক্ষা আছেন, আমি বিশ্বাস করি তিনি সে অনুভূতি আছে তার। তবে আমরা সকলেই তাকিয়ে আছি তিনি কি করেন। তারেক জিয়া সাহেব দেশে আসলে কি পরিবেশ হয়, এটা কি চর দখলের মতো নির্বাচন হবে না নিরপেক্ষ হবে, দেশে বিদেশে সমাদৃত হবে এমন একটি নির্বাচন হবে কিনা, সেই সংশয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে আছে। আমি কখন নীরবে মানুষের কাছে যাই অথবা কখনো কোথাও কোনো প্রতিষ্ঠানে যাই, সবার প্রশ্ন নির্বাচন হবে কিনা, হইলে সেটা সত্য হবে কিনা। এ কথা কি প্রধান উপদেষ্টা মহোদয়ের কানে যায় না? আমি মনে করি তিনিও এই দেশের সন্তান, তার কাছে এই খবর আছে। আমি আশা করি যে আমরা বড় আশা নিয়ে এনডিএফ এখানে এই আয়োজন করেছি যে আমরা নির্বাচনে যাব, আমরা নির্বাচনমুখী সব নেতৃবৃন্দ, তিনি দয়া করে একটি পরিবেশ সৃষ্টি করবেন যাতে আমরা একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং গ্রহণযোগ্য দেশের বাইরে হয়। তাহলেই আমাদের অর্থনৈতিক চাকা আবার ঘুরবে। এখন থেমে যাচ্ছে, বিদেশি কোনো অনুদান আসতেছে না। IMF বলেছে নির্বাচন কীভাবে হয় আমরা দেখব, তারপর সকল সংস্থাগুলো এইভাবে কথা বলছে এবং শিল্প কলকারখানাগুলো প্রায় থেমে যাচ্ছে, ব্যাংকগুলো সাহায্য করতে পারছে না, লিকুইড মানি নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের কি হবে, এদেশের 18 কোটি মানুষের ভাগ্যে কি হবে সেই নিয়ে ভাবছি। এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা দীর্ঘদিন রাজনীতি করি, কিন্তু যারা ছিল সামনের সারিতে তারা চলে গেছেন বিদেশে, অনেকেই। কিছু আছে দেখলে আমরা আশ্বস্ত হই যে ওরা তো আছে, আমাদেরকে চেনে জানে, আমাদের কথা বুঝে। কিন্তু এখন নবীন তরুণ তারা আসতেছে, তারাও যদি দেখে একটা অশান্ত বাংলাদেশ, নির্ভরযোগ্য সমাজ ব্যবস্থা নেই, পার্লামেন্ট দেশের মানুষের কথা বলে না, তখন এদের থাকবে কেন? বিদেশে হাজার হাজার আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের সেখানে তাদের কি বলে প্রফেশনের জন্য তাদের ওই সব জায়গায় ভালো চাকরি হয়, ভালো আছে, নিরাপদে আছে। আমাদের আত্মীয় স্বজনও বিদেশে আছে। গত পরশুদিন একজন টেলিফোন করে, আমার সহকর্মী ছিল আজ থেকে 45 বছর আগে, সে টেলিফোন করে অনুরোধ করলো যে ভাই আপনি আমার ছোট ভাইকে বুঝাবেন কেন নির্বাচনে না আসে। আমরা একটি রক্তক্ষ নির্বাচন হবে আমাদের কাছে মনে হয়, আমার ভাইকে আপনারা মনোনয়ন দিন না। এইভাবে মানুষের অনুভূতি। যাই হোক, আমি বলবো যে আমরা দেশের মঙ্গল চাই। 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি 9ম সেক্টরে ছিলাম। তো আমার সহকর্মী অনেকেই আবার দুনিয়া থেকে চলে গেছে। নবীন তরুণ বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কেন, আমার দুটি কাজিন আমাদের একই ঘরে একই বাড়িতে, তারা খুলনায় পাখানাদার বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেল এবং তার ডেড বডিও আমি পাইনি। যাই হোক, আমি মুক্তিযুদ্ধের পরে অনেক খুঁজেছি, তারপরে অজানার পথে তারা পাড়ি দিয়েছে, তাদের খবরও খুঁজে পাইনি। আমি সেই মুক্তিযোদ্ধা, আমি বুঝি মুক্তিযুদ্ধ কত রক্ত দিতে হয়েছে আমাদের। বাড়ির কাছে পরশকাঠি বাখরগঞ্জে একটি গ্রাম আছে, আমাদের মঞ্জু ভাইয়ের আত্মীয় বাখরগঞ্জ, তিনি 94 সনে সেখানে গিয়েছিলেন। তখনও এই ধরনের একটা অনিশ্চয়তা, এই ধরনের একটা অসন্তোষ, একটি অস্বাভাবিক পরিস্থিতি তখন হয়েছিল। তিনি সেদিনও প্রতিবাদ করতে আমাদের আহ্বানে মিজান চৌধুরী, তিনি মধুর সাহেব, কাজী জাফর সাহেব, তারা গিয়েছিলেন আমাদের ওখানে। তা আবার কিনা এরকম একটা পরিস্থিতি হয়, এটা নিয়ে আমরা আতঙ্কিত।
5টি বছর যেতে না যেতে মানুষের আস্থা কেন চলে যায়? এটা যারাই আসবে আমরা জানি না আমরা কি অবস্থায় থাকবো, আল্লাহ জানেন ভালো। তবে অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আর অতীতের মতো ভুল করব না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করব। এবং একই সাথে আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা এই পরিবেশ করেন যাতে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন সুস্থ গ্রহণযোগ্য হয়, তাহলেই বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে। এটা কি ভালো দেশ? দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশের যে অগ্রগতি হচ্ছিল, এখানে মঞ্জু ভাই আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান এরশাদ সাহেবের সাথে আনিস ভাই ফরেন মিনিস্টার ছিল। আমাদের যে উন্নয়ন ছিল, আমাদের যে মানুষের জন্য কল্যাণ ছিল, সেবা ছিল, উপজেলা পদ্ধতি চালু করে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, ব্রিজ কালভার, গ্রাম পর্যায়ে মানুষ যেতে পারতো না, আমরা নৌকায় গিয়েছি। 79 সনে যখন ইলেকশন করি, শুধু বাকরগঞ্জ হেডকোয়ার্টারে আমরা 2-1টা গাড়িতে এখানে সেখানে যেতে পারতাম। 10টি 11টি ইউনিয়ন ছিল আইসোলেটেড ফ্রম পুলিশ স্টেশন, তখনও আমরা নৌকায় চড়ে স্পিড বোটে ইলেকশন করেছি। কিন্তু এই নদীগুলোতে ব্রিজ দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে, কালভার দেওয়া হয়েছে গ্রামে, ফলে এখন যে কোনো গ্রামে যে কোনো ইউনিয়নে আপনারা যেতে পারেন। বাংলাদেশের চিত্র পরিবর্তন করে গেছে হোসেন মোহাম্মদ এরশাদ তার উন্নয়নকে দিয়া। ঋণ সালিসি বোর্ড করেছে, অনেক ইতিহাস, অনেক সংস্কার তো আছে। সেই পথ ধরে আওয়ামী লীগও অনেক উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা সব ধ্বংস করে দেয়। আজকে আমি অনুরোধ করব যারা আসবেন তারা যেন দেশবাসীকে একটা স্থিতিশীল সরকার উপহার দেন, এটি আমার আবেদন থাকবে। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি হয়নি। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা হয় নাই। চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অসীম রহমতে কেউ প্রমাণ করতে পারে না। আমরা 35 বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে, কিন্তু আমরা সম্মান নিয়েই আছি। আমাদের হেয়কৃত্যপনা করার জন্য কারো কারো চেষ্টা ছিল, কিন্তু আল্লাহর অসীম রহমতে আমরা সম্মানের সাথেই আছি। আগামী দিনগুলো আমরা যাতে ইজ্জত, সম্মান, নিরাপত্তা নিয়ে দেশে বাস করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা আগামী সরকারের কাছে। এখানে এনডিএফের মানুষগুলো এসেছেন, মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, তারা যেন নির্ভুল ভোটে আগামী দিনে কোনো পদক্ষেপ না নেয়। আমাদের সেইভাবেই তাদেরকে নির্ভুলভাবে পরিচালনা করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব। যারা এই জোটে এসেছেন তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, তাদেরকে যে সম্ভাবনার কথা আমরা বলেছি সেটা যেন আমরা ঘটাতে পারি, সেটা বাস্তবায়ন করতে পারি, সেইটাই হবে আমাদের আন্তরিক প্রচেষ্টা। নির্বাচনের পরিবেশ থাকলে এবং লেভেল প্লেইং ফিল্ড হলে নিশ্চয়ই আমরা এনডিএফ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা দেখি আগামী কয়েকদিনে কি ঘটনা ঘটে, কিভাবে দেশ চলে, তারপর আমাদের নেতৃবৃন্দ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি পরিশেষে এই কথাই বলবো যে আমরা এদেশের এই গত 1 বছরে, চলতি বছরের প্রথম 6 মাসে 1930 জন মানুষ খুন হয়েছে এবং সহিংসতায় মারা গেছেন 79 জন। চলতি বছরের প্রথম 7 মাসে 111 জন মানুষ মৃত্যুর হাতে ঢলে পড়েছে এবং সারা দেশের সব সন্ত্রাস, মব জাস্টিস, চাঁদাবাজি, নৈরাজ্য এবং যেভাবে হয়েছে আমিও তার শিকার হয়েছি, এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। কিন্তু আমাদের এই 45 বছর রাজনীতিতে সংসদ সদস্য হিসাবে এবং বাইরে থেকে আমরা কেউ 1 ইঞ্চি জমিন দখল করি নাই, আমরা কারোর কাছে চাঁদা নিই নেই, আমরা কোনো কোম্পানিতে যাই নেই, আমরা সরকারি কোনো জায়গায় টেন্ডারে অংশগ্রহণ করি না। মাথা উঁচু করে সে কথা বলতে পারি এবং অনেক লোকের চাকরি দিয়েছিলাম যখন আমি মন্ত্রী ছিলাম এবং যারাই এসেছে যেখানে যখন ছিলাম চেষ্টা করছি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং আগামী দিনেও আল্লাহ সুযোগ দিলে আমরা চেষ্টা করব। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়ায় তো আমরা কেউ থাকবো না, একথা আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং মৃত্যুর আগে যদি আরও কিছু ভালো কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, দেশের মানুষের সেবা করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের দোয়া কামনা করে এখনকার মতো আমি এখানেই শেষ করছি।